আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2026 সালের প্রথম দিকে গাজায় শান্তির বোর্ড ঘোষণা করা হবে, বললেন ট্রাম্প। মাদুরোর আত্মীয় ও 6,000-এর উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা। ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়া সরকার। ভারতকে ছাড়াই বাংলাদেশের সঙ্গে জোটের জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত পাকিস্তানের। স্কুলে হিজাব নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করল অস্ট্রিয়ার পার্লামেন্ট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 2026 সালের প্রথম দিকে গাজায় শান্তির বোর্ড ঘোষণা করা হবে, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ডের সদস্যদের নাম 2026 সালের প্রথম দিকে ঘোষণা করা হবে। বিশ্ব নেতাদের নিয়ে এই বোর্ড গঠিত হবে। বুধবার 11 ডিসেম্বর ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা আগামী বছরের শুরুতে এটি করব, শান্তি বোর্ড। এটি হবে সর্বকালের সবচেয়ে কিংবদন্তি বোর্ডগুলোর মধ্যে একটি। ট্রাম্প উল্লেখ করেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড। তারা সকলেই এতে থাকতে চায়। অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই বোর্ড, যদিও এর সদস্যপদ সহ গুরুত্বপূর্ণ বিশদ এখনও ঘোষণা করা হয়নি। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে এই বোর্ড গাজার প্রশাসনের সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, গত 11 অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধে অঞ্চল জুড়ে নিহতের সর্বশেষ সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মাদুরোর আত্মীয় ও 6 জাহাজের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর 3 ভাগ্নে ফ্র্যাঙ্কিও ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস, ইফরাইন ক্যাম্পো, মাদুরোর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও পানামার নাগরিক রামন ক্যারোতেরোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে 6টি কোম্পানি এবং ভেনেজুয়েলার পতাকাবাহী 6টি জাহাজও। ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার 11 ডিসেম্বর এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর আগে মঙ্গলবার 9 ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রের কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন না, কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো সম্পত্তি থাকে নিষেধাজ্ঞা তোলার আগ পর্যন্ত সেসব ফিক্সড অবস্থায় থাকবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এই প্রসঙ্গে বলেছেন, নিকোলাস মাদুরো এবং তার অপরাধী সহযোগীরা যুক্তরাষ্ট্রে মাদকের বন্যা বইয়ে দিয়েছে এবং আমাদের নাগরিকদের জীবন বিষাক্ত করে তুলেছে। প্রসঙ্গত, মাদুরোর পরিবারের সদস্যরা যে এবারই প্রথম ওয়াশিংটনের লক্ষ্যবস্তু হয়েছেন এমন নয়। মাদক মামলায় আসামি হিসেবে মাদুরোর 2 ভাগ্নে কার্লোস ফ্লোরেস এবং এফ্রাইন ক্যাম্পো আগেই যুক্তরাষ্ট্রের কারাগারে কয়েক হাজার বন্দী ছিলেন। ভাগ্নেদের ছাড়িয়ে আনতে 2022 সালের অক্টোবরে 7 জন মার্কিন বন্দীকে মুক্তি দেয় ভেনেজুয়েলা। এর বিনিময়ে মাদুরোর 2 ভাগ্নেকে মুক্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়া সরকার। দেশ জুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়া সরকার। টানা কয়েকদিনের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার 11 ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াস্কো পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমনে বুলগেরিয়া সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েকদিন ধরে এই সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। দফায় দফায় দুর্নীতি বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াস্কো ঘোষণা দিয়েছেন তার সরকার পদত্যাগ করছে।
ক্ষমতায় আসার 1 বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল রোশেনের সরকার পদত্যাগে বাধ্য হল। ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াসকোভ সাংবাদিকদের বলেন, সরকার আজ পদত্যাগ করছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোশেন জেলিয়াসকোভ পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। ছবি রয়টার্স। এর আগে গত সপ্তাহে দেশটির সরকার প্রথমবারের মতো ইউরোতে প্রণীত 2026 সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। বাজেট পরিকল্পনা প্রকাশের পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেয় সরকার। দেশটির বিরোধী দল ও বিভিন্ন সংগঠন বলছে, সামাজিক সুরক্ষা খাতের অবদান এবং লভ্যাংশের উপর কর বাড়িয়ে ব্যয় মেটানোর পরিকল্পনার বিরোধিতা করতেই লোকজন রাস্তায় নেমেছে। সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও বিক্ষোভকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দেশটিতে গত 4 বছরে 60টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রকট আকার ধারণ করায় সর্বশেষ 2024 সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতকে ছাড়াই বাংলাদেশের সঙ্গে জোটের জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত পাকিস্তানের। বাংলাদেশের সঙ্গে একটি আঞ্চলিক জোট গঠনের জন্য পাকিস্তান উন্মুক্ত বলে ইঙ্গিত করেছে ইসলামাবাদ। আনাদোলু এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার 11 ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি এই ইঙ্গিত দেন। বাংলাদেশ সংবাদ সংস্থার তথ্য মতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একদিন আগে বলেছিলেন, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি আঞ্চলিক জোটে যোগদান করা বাংলাদেশের পক্ষে কৌশলগতভাবে সম্ভব। তৌহিদ হোসেনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেন, ইসলামাবাদ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে। তাহির হোসেন বলেন, বহুপাক্ষিকতার প্রতি পাকিস্তানের অটল প্রতিশ্রুতি রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রস্তাব একই মনোভাব নিয়ে দেখা হবে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, বাংলাদেশ, চীন এবং পাকিস্তানকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে এবং এটি এই অঞ্চলের অভ্যন্তরে ও বাইরের দেশগুলোতেও অন্তর্ভুক্ত করতে পারে। ইসহাক দারের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছিলেন, আমাদের পক্ষে কৌশলগতভাবে সম্ভব, কিন্তু নেপাল বা ভুটানের পক্ষে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি গ্রুপ গঠন করা সম্ভব নয়। গত জুন মাসে 3 দেশের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছিল চীন, যেখানে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করেন চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়ে ইডং। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। স্কুলে হিজাব নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করল অস্ট্রিয়ার পার্লামেন্ট। 14 বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন দিয়েছে অস্ট্রিয়ার পার্লামেন্ট। মানবাধিকার গোষ্ঠী এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি বৈষম্যমূলক এবং সামাজিক বিভাজনকে আরও গভীর করতে পারে। অস্ট্রিয়ার রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার এই বছরের শুরুতে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। তারা যুক্তি দিয়েছিল, এটি মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করার লক্ষ্যে। 2019 সালে দেশটি প্রাথমিক বিদ্যালয়ে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু সাংবিধানিক আদালত তা বাতিল করে দেয়। এবার সরকার জোর দিয়ে বলছে তাদের আইন সাংবিধানিক, যদিও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ এবং শিশুদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। আইনটি 14 বছরের কম বয়সী মেয়েদের সমস্ত স্কুলে ইসলামী ঐতিহ্য অনুসারে মাথা ঢেকে রাখার হিজাব পরতে বাধা দেয়। বৃহস্পতিবারের পার্লামেন্ট বিতর্কে শুধুমাত্র বিরোধী গ্রিন টি পার্টি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়েছে। সরকার জানিয়েছে, হিজাব এবং বোরখা সহ সকল ধরনের ইসলামিক ঐতিহ্যের পর্দার ক্ষেত্রে প্রযোজ্য। এই নিষেধাজ্ঞাটি আগামী বছরের সেপ্টেম্বরে নতুন স্কুল বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কার্যকর হবে। মানবাধিকার গোষ্ঠী এবং কর্মীরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন, হিজাব নিষিদ্ধ করা এখনও একজন নারীকে কি পড়তে হবে তা বলার সমান। তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার পরিবর্তে এটি স্বাধীনতা কেড়ে নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়া সহ সংস্থাগুলো বিলটির সমালোচনা করেছে। অ্যামনেস্টি বলেছে, এটি মুসলিম মেয়েদের প্রতি স্পষ্ট বৈষম্য এবং এটিকে মুসলিম বিরোধী বর্ণবাদের প্রকাশ হিসাবে বর্ণনা করেছে। খসড়া আইনটি আইজিজিও এর কাছ থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছে। এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।